ভারতবর্ষে কুম্ভ মেলার পর যে মেলাটি সবচেয়ে বেশি জনপ্রিয়, আজ আপনাদের নিয়ে যাব ঠিক সেখানেই। আজ আপনাদের নিয়ে যাব সেই পবিত্র স্থানে যেখানে আমাদের ভারতবর্ষের লাইফলাইন গঙ্গা মিশেছে সাগরের বুকে, অর্থাৎ আমাদের আজকের গন্তব্য গঙ্গাসাগর। প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য স্নানের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী ছুটে আসে এখানে। এই মহামিলনের সাক্ষী হতে, এই অভিজ্ঞতাকে নিজের চোখে অনুভব করতেই আমরাও পৌঁছে গিয়েছিলাম গঙ্গাসাগর মেলায়। কিছুটা আধ্যাত্মিকতার পরশ পেতে, আর কিছুটা কৌতূহল নিয়ে। কিসের টানে মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ এই প্রবল শীত উপেক্ষা করে ভারতের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই ছোট্ট একচিলতে দ্বীপে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই যাত্রা। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গঙ্গাসাগর যাওয়ার পরিকল্পনা করলে কোন পথে গেলে সহজে পৌঁছানো যাবে, কিভাবে ভিড় এড়িয়ে সুন্দরভাবে দর্শন করে আপনারা ফিরে আসতে পারবেন নিজ নিজ গন্তব্যে, এবং এই মহাযজ্ঞে এসে কোথায় কিভাবে থাকার জায়গা পাওয়া যাবে তার হদিশও দেব আমরা এই ভিডিওর মাধ্যমে। এর পাশাপাশি আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই যাত্রাপথের এক অসামান্য অবর্ণনীয় অনুভূতির অভিজ্ঞতা, যেখানে জলের উপর দিয়ে এগোতেই আপনাকে স্বাগত জানাবে সারি সারি সিগালের দল। তাহলে চলুন শুরু করা যাক আমাদের বেড়ানোর গল্প। আর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই দ্য বোহেমিয়ান সোলের আরও একটি নতুন ভ্রমণ কথায়। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে নববর্ষের শুভেচ্ছা। আমরা নিয়ে চলে এসেছি আরো একটা ভিডিও আমাদের চ্যানেলে। আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরে। আজ জানুয়ারির 11 তারিখ। আমরা এখানে এসেছি গতকাল, অর্থাৎ জানুয়ারির 10 তারিখ। আর আমরা ঘুরে দেখেছি কালকে রাত্রে গঙ্গাসাগর মেলা। তো ফার্স্টে চলুন দেখি আমরা কিভাবে এখানে এলাম, সেই জার্নিটা। তারপর আপনাদের সাথে আজকে সারাদিন আমরা ঘুরে দেখব গঙ্গাসাগর, আর ফিরবো আর একটা নতুন রুটে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইনফরমেশন রয়েছে যারা এর মধ্যে গঙ্গাসাগর আসতে চান তাদের জন্য। ঘড়িতে তখন ভোর 5টা। আমরা পৌঁছে গেলাম আমাদের নিকটবর্তী স্টেশনে। চারিদিকে কনকনে ঠান্ডা, তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস। ঠিক সময় মতো আমাদের 5:12 গেদে লোকাল এসে পড়ল। এখান থেকে প্রায় 1 ঘন্টার যাত্রা। আমাদের গন্তব্য শিয়ালদা স্টেশন। প্রথমে শিয়ালদা স্টেশনে নেমে আমাদের যেতে হবে শিয়ালদার সাউথ সেকশনে। সেখান থেকেই ধরতে হবে নামখানা লোকাল। আজ ট্রেনটি দেওয়া হয়েছে 16 নম্বর প্ল্যাটফর্মে। যথারীতি নির্দিষ্ট সময়েই ট্রেন ছেড়ে দিল। আজকের যাত্রা বেশ লম্বা। প্রথমে ট্রেনে করে পৌঁছাতে হবে কাকদ্বীপ, তারপর সেখান থেকে ভেসেলে চেপে নদী পার হয়ে যাব কচুবেড়িয়া ঘাট। সেখান থেকে বাস ধরে আমরা পৌঁছাবো কপিল মুনির আশ্রমের কাছে। ট্রেন এসে দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর স্টেশনের বাইরে। এখানে এখন দাঁড়াবে বেশ খানিকক্ষণ, তারপরে আবার এখান থেকে ছেড়ে যাবে নামখানা। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখান থেকে আবার চলে যাবে নামখানার উদ্দেশ্যে। এখানে বেশ কিছুক্ষণ স্টপেজ দেয়।
এসে পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন। এবার এখান থেকে একটা টোটো করে আমরা চলে যাব লট নম্বর 8-এর ঘাটে। ওখান থেকে ঘাট পার হয়ে তবে আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক। এখান দিয়ে বেরোতে হবে একদম 2 নম্বরের সামনে দিয়ে একদম নিচের থেকে পাওয়া যাবে টোটো। সামনে অনেক টোটো স্ট্যান্ড রয়েছে, লাইন দিয়ে সব টোটো, এইখান দিয়েই টোটোগুলো যাবে। কাকদ্বীপ স্টেশনের বাইরে থেকে আমরা চড়ে বসলাম একটা টোটোতে। এখান থেকে আমাদের যেতে হবে কাকদ্বীপ ফেরিঘাটে। এই পর্যন্ত এসে আমাদের টোটো নামিয়ে দিল। এখান থেকে আমাদের সামনের টুকু হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে ঘাট পর্যন্ত যেতে হবে। ওখান থেকে ভেসেলে করে পার হতে হবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই পর্যন্ত টোটো ভাড়া নিল 30 টাকা করে। নর্মাল টাইমে 15 টাকা থাকে, এখন মেলার জন্য একটু দাম বেড়েছে। আর বলা হচ্ছে আজকে ভিড়টা তাও দেখে কম লাগছে, আমি জানি না ওখানে কতটা হয়েছে। আর এই দিকে হয়েছে অস্থায়ী যে সমস্ত জায়গায় লোকজন থাকবে, এই মাঠে সব থাকার জায়গা। তো আমরা সামনে যাচ্ছি, চলুন আপনাদেরও দেখাই। এখনো হেঁটে হেঁটে চলেছি, বেশ অনেকখানি কিন্তু হাঁটা পথ। মেন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এখন আমরা চলেছি। এইদিকে কার পার্কিং রয়েছে, এই যে লট নম্বর 8 ঘাট। এখন মেলার জন্য 80 টাকা করে টিকিট রয়েছে। তো টিকিট কেটে এবার আমরা ভেসেলের দিকে যাচ্ছি। এই যে আপ অ্যান্ড ডাউন ফেয়ার একসাথে নিয়ে নিয়েছে, একসাথে যাওয়া আসার ভাড়া 40 টাকা করে। লট নম্বর 8, এইখান থেকেই আমরা পাবো ভেসেল, আর সেই ভেসেলে করে যাব কচুবেড়িয়ার ঘাটে। ছেড়ে দিল, আটকাচ্ছিল দেখে কোন খুব সাবধানে। লঞ্চ ছাড়লো এখন এই মেলার জন্য কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না, পরপর লঞ্চ কিন্তু আছে এবং লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। ছোট ছোট লঞ্চ দিয়েছে এবং ভাড়া যেরকম বললাম এক ফেরার জন্য, এক পাশের জন্য 40, একসাথে আপ অ্যান্ড ডাউনের টিকিট দিচ্ছে। এই চলুন শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে যাই গঙ্গাসাগরের পথে। এখান থেকে সময় লাগবে 40 মিনিট মতো। 40 মিনিট ওপারে গিয়ে আবার বাসে করে আবার 30 মিনিট আমাদের যেতে হবে। তো পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। লট নম্বর 8 ঘাট থেকে ভেসেলে করে কচুবেড়িয়ার ঘাট পৌঁছাতে সময় লাগে প্রায় 40 মিনিট। কিন্তু এই 40 মিনিট যে কখন কেটে যায় তা আপনি নিজেও বুঝতে পারবেন না। যাত্রাপথে চোখের সামনে খুলে যাচ্ছে এক অনন্ত জলরাশির দৃশ্য। দূর দিগন্ত জোড়া নদীর বুকে ভেসে বেড়াচ্ছে ছোট বড় নানান জাহাজ, ভেসেল আর নৌকা। চারপাশে শুধু জল আর জল। এক অদ্ভুত শান্তি, এক গভীর মুগ্ধতা ধীরে ধীরে আপনাকে গ্রাস করে নেবে, একথা হলফ করে বলতে পারি। এর মধ্যে প্রচুর ভিড় আর চারিদিক দিয়ে মুড়ি এসব সব ছোড়াছুড়ি শুরু হয়েছে। তো আমরা এখন যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। ঠান্ডা এদিকে কিন্তু আমাদের ওদিকের থেকে অনেকটা কম। ভেসেল যতই কচুবেড়িয়া ঘাটের দিকে এগোতে থাকে ততই দৃশ্যপট বদলে যাচ্ছে। হঠাৎ করেই সারি সারি সিগালের দল কোথা থেকে যেন ঝাঁক বেঁধে উড়ে এলো। এরা ভেসেলের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। ঠিক যেমন মনে হচ্ছে না
যে এরা সবাই মিলে যেন আমাদেরই স্বাগত জানাতে হাজির হয়েছে। আমার কাছে এই অভিজ্ঞতা সত্যিই অবর্ণনীয়। এর আগে কখনো এমন দৃশ্যের সাক্ষী হইনি। সেই কারণেই এই 40 মিনিটের যাত্রা যে কোথা দিয়ে কেটে গেল তা আমি বুঝে উঠতে পারলাম না। শুধু মনে থেকে গেল এক গভীর অনুভূতি, যা শব্দে ধরা সত্যিই কঠিন। দুর্দান্ত সিগালগুলোকে দেখলাম, সিগালগুলোকে দেখে সত্যি মন ভরে গেল। ঝাঁকে ঝাঁকে সিগাল উড়ে উড়ে আসছে। অসাধারণ অসাধারণ experience, খুব ভালো লাগলো। এবার আমরা কচুবেড়িয়া যেটি ঘাটের দিকে ঢুকছি, আর ওখান থেকে দেখা যাক কী করে আমরা কপিলমুনি আশ্রমের কাছে পৌঁছাই। আশ্রমের কাছেই আমাদের থাকার জায়গা রয়েছে, ওখানেই আমরা আজকে থাকবো। বুকিং করে এসেছি, সব ডিটেলস মিনিট 40 যাত্রা শেষ করে আমরা চলে এলাম। এবার নামবো। এই ঘাটে ভিড়ে গেছে, এক এক করে নামাচ্ছে সব। বেশ ভালো ভিড় প্রত্যেকটা লঞ্চে। চলুন বেরোই আস্তে আস্তে। রয়েছে টয়লেটের ব্যবস্থা। এই আমরা চলে এসেছি কচুবেড়িয়া ঘাটে। এবার এখান দিয়ে বেরিয়ে আমাদের যেতে হবে বাসে করে মূল কপিলমুনির আশ্রম যেখানটা, ওইখানে। এখানে ঘাটের পাশেই কিন্তু হেল্প সেন্টার, তারপরে আপনার বাথরুমের ব্যবস্থা সব কিছু রয়েছে। তো কচুবেড়িয়া যেটি ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস বা অটো কিসে করে আমরা পাই সেটা দেখছি। এখানটা পুরো ঘিরে দিয়েছে, মানে চ্যানেল করে দিয়েছে, যে চ্যানেলের মধ্যে দিয়ে সবাই যেতে পারে। তবে আজকে থেকে যদি মেলা হয়তো শুরু, আজকে থেকে জানি না, গিয়ে বুঝতে পারবো। তো আজকে ডিসেম্বরের 10 তারিখ, সরি আজকে জানুয়ারির 10 তারিখ। তো ওই জন্য আজকে থেকে হয়তো মেলাটা শুরু হচ্ছে, সে কারণে ভিড়টা আজকে একটু কম। চলেছি এখনো, ভিড় যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে সোজা। হেঁটে হেঁটে বেশ গরম লেগে গেল। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এখান থেকে উঠলাম একটা ম্যাজিক গাড়িতে। ম্যাজিকে এরম খাসাখাসি ভিড়, পেছনে দুজনের জায়গা হয়েছে। এই যে বসে আছি, পেছনে দুজনের জায়গা হয়েছে। তো ম্যাজিকে ভাড়া নিচ্ছে এখন 60 টাকা করে মন্দির পর্যন্ত। দেখা যাক কত দূর যেতে হয়। বাসও আছে এখানে, আপনার বাস স্ট্যান্ডে ঢুকতে দিতেই হচ্ছে ম্যাজিকের স্ট্যান্ডটা। প্রচুর বাস আছে, কিন্তু বাসে প্রচন্ড ভিড়, মানে আমরা ভয় ওদিকে যাই। বাস স্ট্যান্ড তো কিছুটা আগে নামায়, আর ম্যাজিকের স্ট্যান্ড গুলো একদম মন্দিরের কাছে, ওই জন্য এটা নিলাম। দেখা যাক আজকে কোথায় নামাই। হ্যাঁ, কারণ এখন মেলার মধ্যে বেশ প্রচুর জনসমাগম এখনই হয়ে গেছে। আপনারা যদি আসতে চান তাহলে কচুবেড়িয়া যে ঘাট যেরকমভাবে আমরা এলাম ভেসেলে আসতে পারেন। অ্যাভেলেবেল ভেসেল রয়েছে, মানে পরপর একটার পর একটা ছাড়ছে। ছোট ছোট ভেসেলগুলো, ছোট ছোট লঞ্চ টাইপের ভেসেলগুলো, এগুলোতে করে আমরা এলাম, বেশ ভালো। তবে একটা কথা বলতে পারি, এই যে জার্নিটা, এটা কিন্তু দুর্দান্ত মেমোরেবল জার্নি হয়ে থাকবে। ওই 40 মিনিটের যে জার্নি হবে সেটা অসাধারণ জার্নি আপনারা এক্সপিরিয়েন্স করবেন। এরকম এক্সপিরিয়েন্সও করতে হবে। তো বাড়িতে বসে আর কি করবেন, চলে আসুন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলা একবার ঘুরে যান। তবে ভিন রাজ্য থেকে কিন্তু প্রচুর মানুষ এসছেন, এবং লঞ্চেও দেখলাম, এখানেও দেখলাম। তো বাইরের থেকে এবার তো কুম্ভ মেলা, আগেরবার কুম্ভর জন্য এত বাইরের লোক আসেনি, কিন্তু এবার কিন্তু প্রচুর লোক এসেছে। তো এখনো পর্যন্ত আমরা কিন্তু বেশ এনজয় করছি জার্নিটা। আমি তো বলবো আপনারাও একবার ঘুরে যান। কুম্ভ মেলায় তো অনেকেই গেছেন, তো গঙ্গাসাগরও একবার ঘুরে যান। এখন কিন্তু আসা যাওয়ার অসুবিধা নেই।
এত লোক হচ্ছে বটে, কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করে সেগুলোকে মেনটেন করছে। কচুবেড়িয়া থেকে মন্দিরের দূরত্ব কম বেশি 30 থেকে 35 কিলোমিটার, সময় আধ ঘন্টা মতো লাগে। তো বেশ লম্বা রাস্তাই বলতে হবে, কিন্তু রাস্তা কিন্তু খুব সুন্দর, বেশ ভালোভাবেই চলছে, স্মুথ রাস্তা। তো দেখা যাক কতক্ষণে পৌঁছে সেখান থেকে আবার আমাদের হোটেলে যেতে হবে। চলুন জার্নিটা এনজয় করা যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটা, সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। পৌঁছে গেছি গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের কাছে, একদম চলে এসেছি। তো আশ্রমের কাছেই আমাদের হোটেলে যাব। এবার প্রথমে একটু আশ্রমের সামনে গিয়ে দেখে এখান থেকে চলে যাব। হেঁটে চলেছি আমাদের আজকের আস্তানার দিকে, যেখানে থাকবো আমরা। তো এই ইয়ের থেকে মোটামুটি মন্দির থেকে 300 থেকে 400 মিটার দূরত্ব, 5 থেকে 6 মিনিট হাঁটা পর। এবং গিয়ে দেখি আপনাদের সঙ্গে রুম ট্যারিফ। এখন অবশ্য মেলার সময় সব রুমেরই ভাড়া অনেকটাই বেশি, সুতরাং নর্মাল কত ট্যারিফ থাকে সব কিছু আপনাদের জানাবো, আর কেমন রুমের রিভিউ সেটাও দেখি। চলুন যাওয়া যাক, আগে রুমে গিয়ে আপনাদের সাথে কথা বলি। আমাদের হোটেল খনিকা। বলেছিলাম আমরা পৌঁছে গেছি রুমে। এবার রুমটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। ঢুকতেই এরকম বেড, একটা বড় সাইজের বেড, 3 জন আরামসে শুতে পারবেন। এইখানে জানলা রয়েছে, একটা জানলা দিয়ে বাইরে ওদিকে ভিউ রয়েছে একটা। এখানটা রয়েছে এই যে, এখানে আয়না রয়েছে, বেশ সুন্দর। আর এই হচ্ছে বাথরুমটা ছোট হলেও বেশ পরিষ্কার, গিজার রয়েছে, সব কিছু এখানে রয়েছে, ঠিক আছে। ব্ল্যাঙ্কেট আছে, টাওয়েল আছে। আর এখানে কিন্তু ঠান্ডা অনেক কম এখন, এখানে কিন্তু ঠান্ডা অনেকটাই কম। আমি তো পুরো ঘেমে গেছি গুলিগট পরে, তার উপরে জ্যাকেট পরে, কারণ ওইদিকে যথেষ্ট ঠান্ডা। তো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব গঙ্গাসাগর মেলা এক্সপ্লোর করতে, যার জন্য আসা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। আর এরপরে আমরা এই হোটেলেই রেস্টুরেন্ট রয়েছে, তো সেই রেস্টুরেন্টে আমরা আজকে দুপুরে লাঞ্চ করে নেব। আর কপিলমুনি আশ্রম থেকে এই হোটেলটা মাত্র 300 থেকে 400 মিটার দূরত্ব, মানে পায়ে হাঁটা পথে। আপনি যদি নর্মালি হেঁটে আসেন তো মিনিট 5-7 লাগবে। আমরা আজকে সকালবেলা বেরিয়েছি, তো একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আমরা আবার যাব মন্দিরের ওখানে এবং মেলা প্রাঙ্গণ ঘুরবো। আর আজকে সন্ধেবেলায়ও আমরা ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হোটেলের জানলা থেকে ভিউ, ওই যে দূরে ওই দিকটা হচ্ছে এই যে এইখান দিয়ে মেন রাস্তা, এই রাস্তা সোজা চলে গেছে কপিলমুনি আশ্রমের দিকে। সোজা গিয়ে ডান দিকে ওই যে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে এখান থেকে, জানি না এতে কতটা দেখা যাচ্ছে। চলে এসেছি এদের রেস্টুরেন্টে খেতে।
এই হোটেলের। তো এখানে মাছ ভাত রয়েছে এবং নিরামিষ রয়েছে। নিরামিষ 60 টাকা, মাছ ভাত 100 টাকা বলতে পারি। মাছ ভাত 100 টাকা। তো পোনা মাছ, ভেটকি মাছ, সব ধরনের মাছ রয়েছে। আমরা একটা মাছ ভাত নিয়েছি দুটো, তো খেয়ে দেখি, রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। রয়েছে আলু ভাজা, ফুলকপির তরকারি, আর এখানে পাঁপড় আর ডাল নিয়ে আসছে, আর ডাল এবং মাছ, ব্যাস। আমরা একটু ঘুমিয়েই পড়েছিলাম রেস্ট নিতে নিতে। তো এবার আমরা যাব মন্দিরের দিকে। চারিদিক পুরো আলো দিয়ে সাজিয়েছে, এখান থেকে জানলা দিয়ে দেখতে পাচ্ছি। তো চলুন আজকে সন্ধেবেলায় মেলার পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরি, কেমন রয়েছে মেলা। দুপুরে আসলে সকালে জার্নি করে এসেছি, অনেক সকালে উঠেছি, তো একটুখানি শুয়েছিলাম, চোখ লেগে গেছে পুরো একদম। দেখি সন্ধে 6টা বাজে। তো শেষ টেস করে এই কাজকর্মও ছিল কিছু টুকটাক কাজ, সেগুলো শেষ করে তবে এবার আমরা বেরোবো। তাহলে এবার আমরা সন্ধেবেলার মেলার পুরো পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন যাওয়া যাক গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। এই আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি এবার মেলা গ্রাউন্ডের দিকে, মানে মূল মন্দিরের দিকে। চারিদিক আলো দিয়ে সাজানো, দুর্দান্ত লাগছে। আর আমাদের যে হোটেলটা রয়েছে, সেই হোটেলের উল্টো দিকেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তো ওটাও আপনাদের দেখাবো। এখন মেলাটা এনজয় করি, মেলাটা দেখাই, তারপরে ফেরার সময় আমাদের হোটেল এবং ভারত সেবাশ্রম সংঘের গেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনে চারিদিক আলো দিয়ে সুন্দর সাজিয়েছে, প্রোগ্রাম হচ্ছে এখন। আমরা এখন ঢুকছি, চলুন দেখাই। এখান দিয়ে যদি সোজা ওইদিকে যাওয়া যায়, ওইদিকে সাগর কটেজ ফটেজ ওগুলো পড়বে, আর এইদিকে হচ্ছে কপিল মুনির আশ্রম। দেখুন কি সুন্দর সাজিয়েছে, রাত্রে আলোর মালায় পুরো সাজিয়ে দিয়েছে। চলুন ওইদিকে যাই। এই আশ্রম চত্বর খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এইটা হচ্ছে মূল মন্দির, কপিল মুনির যে আশ্রমের মন্দির, সেই মন্দির। আর এদিকে সব দুই সাইডে, দুদিকে সব রয়েছে সাধুদের আখাড়া। সামনে, আমার সামনে রয়েছে কপিল মুনির আশ্রম, সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই যে পিছন দিকে, পিছনে দেখুন এই সাইড দিয়ে ধরে ধরে সব ওই নাগা সন্ন্যাসীদের আখড়াগুলো দুই সাইডে, রাস্তার দুই ধারে। এই দিক দিয়ে আসলে দেখতে পাবেন। মন্দির এখন কিন্তু খোলা রয়েছে, তো দর্শন করা যায়, একবার গিয়ে ঘুরে আসি। এই যে আমরা এখন কপিল মুনি মন্দিরের মধ্যে ঢুকেছি। এই ছিল মোটামুটি মন্দিরের মধ্যের অবস্থা। মন্দিরের মধ্যে এই মূর্তিগুলো রয়েছে, আর এখানে
চলছে, কীর্তন চলছে সবসময়, আরতি টারতি হয়, সকালবেলায় আপনারা পুজো দিতে পারবেন। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবই অ্যালাউড, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। এই যে এখানে রয়েছে অখিল ভারতীয় শ্রী পঞ্চ সমানাদীয় নির্বাণী আখড়া। এখানে কিন্তু একটা আশ্রম রয়েছে এবং এই আশ্রমে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন নম্বর দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে আশ্রমে আপনারা থাকতে পারবেন। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, সেটাই এখানে লেখা রয়েছে। একদম মন্দিরের পাশেই এই আশ্রমটা রয়েছে। সম্ভবত ওখানে বিনামূল্যেই থাকার ব্যবস্থা আছে, অথবা ঘরের জন্য হয়তো সামান্য কিছু মূল্য নেওয়া হয়। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কি হয়, এখানে বিছানা টিছানা থাকে না, ওগুলো আপনাকে ক্যারি করে নিয়ে আসতে হবে। ভেতরে অনেকখানি জায়গা আছে, অনেক জায়গায় আমি দেখেওছি যে ওটাই কিন্তু বিনামূল্যে বা সামান্য কিছু মূল্যে আপনারা ঘর পেতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। তো একটা কিন্তু যারা বিনামূল্যে থাকার জায়গা খুঁজছেন তাদের জন্য একটা ভালো জায়গা হতে পারে এটা। পবিত্র কপিল মুনি সরোবর এটা। পিছনেই রয়েছে গঙ্গা মাতার মূর্তি, দেখতে পাচ্ছেন। সরোবরটা খুব সুন্দর করে সাজানো। একদম সকালবেলা আর একবার আসবো, আরো ভালোভাবে বোঝা যাবে মর্নিং লাইটে। তো এবার ওই দিকটাই যাই, গিয়ে দেখি আর কি কি রয়েছে। আসল কথা, এই মেলাগুলো কিন্তু রাত্রের দিকেই কিন্তু ভালো জমে ওঠে। খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে চারিদিক, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ঠান্ডা কিন্তু আজকে অনেক কম, মানে নেই বললেই চলে। আমাদের ওদিকের তুলনায় খুব একটা নেই, লাগছেই না সেরকম। ওদিকে যেরকম হাড় কাঁপানো ঠান্ডা, সকালেও যখন এলাম দুটো করে লেয়ার পরে, এদিকে এসে কিন্তু একদম ঠান্ডা আজকে অনেক কম, অনেকটা কমফোর্টেবল ওয়েদার। এই পিছন দিকে, আমার পিছন দিকে রয়েছে কপিল মুনির আশ্রম, আর সামনের দিকে রয়েছে আপনার ঘাট। তো ঘাট একদম সোজাসুজি যে প্রধান ঘাট, সেটা এই সাইডে যাব। সাইডে ডালার দোকানগুলো আছে, ওই দিকটা একবার ঘুরে আসি। ওই দিক দিয়ে দেখা যাচ্ছে কপিল মুনি আশ্রম, আর এইখানে রয়েছে পুজোর স্টল গুলো, এইদিকে সমস্ত। এটা আপনাদের সকলেরই জানা, তাও আমি সংক্ষিপ্তভাবে বলি যে রাজা সগর একবার অশ্বমেধ যজ্ঞ করেন, আর সেই যজ্ঞের ঘোড়া দেবরাজ ইন্দ্র লুকিয়ে রাখেন কপিল মুনির আশ্রমে। তখন রাজা সগরের 60,000 পুত্র সেই ঘোড়া খুঁজতে বেরোন, এবং এসে তারা কপিল মুনির আশ্রমে সেই ঘোড়া দেখতে পান। দেখতে পেয়ে কপিল মুনিকে সেই ঘোড়া চুরির জন্য দোষারোপ করতে থাকেন। আর কপিল মুনির ধ্যান ভঙ্গ হওয়ায় তার ক্রোধে রাজা সাগরের 60,000 পুত্র ভস্মীভূত হয়। তারপরে রাজা সাগরের যে পুত্রদের উদ্ধারের জন্য কপিল মুনি নির্দেশ দেন যে স্বর্গের গঙ্গা যদি কোনোদিন মর্তে আসে, তাদের স্পর্শেই এই ভস্মীভূত সন্তানেরা আবার জেগে উঠবে। তো রাজা সগরের অনেক পরবর্তী বংশধর ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে সেই সুরধ্বনি অর্থাৎ স্বর্গের গঙ্গাকে, দেবী গঙ্গাকে মর্তে আগমন ঘটান। আর এইখানেই গঙ্গা এসে বঙ্গোপসাগরে পড়েছে, সাগরের সঙ্গে মিলিত হয়েছে, তাই এটা হলো গঙ্গা সাগর। আর এখানে এসেই রাজা সাগরের সেই পুত্রদের আত্মার শান্তি হয় গঙ্গার স্পর্শে। এটাই হলো পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনী মেনেই বহু বছর ধরে, যুগ যুগ ধরে এখানে কিন্তু মেলা হয়ে আসছে মকর সংক্রান্তির দিন। আর মকর সংক্রান্তির দিন পুণ্য স্নান করতে এখানে লোকেরা আসছে। উদ্বোধন করলাম ফুচকা দিয়ে, ফুচকা খেলাম। খাওয়াতে এতটাই মশগুল ছিলাম যে ভিডিও করতে পারিনি। তো ফুচকা মোটামুটি ওই
10 টাকায় 5টা এরকমই চলছে, মোটামুটি রিজনেবল, ভালো। ফুচকাগুলো খুব একটা খারাপ নয়, ভালোই। তো এবার একটু আমরা ঘাটের দিকে এগোচ্ছি, আর এইদিকে সব গভর্নমেন্টের সব ফুড স্টল টল অনেক কিছু বসেছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। গেট, ঘাটের গেট, সামনে রাঘব চট্টোপাধ্যায়ের শো চলছে, যাচ্ছি ওখানে, দেখি। পুরো আলোর মালায় সেজে উঠেছে গঙ্গাসাগরের চারিদিক। এটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না, এই মেলা উপলক্ষেই এরম ভাবে সাজানো হয়েছে। তো এটা এক্সপিরিয়েন্স করতে হলে মেলায় আসতে হবে। আজকে জানুয়ারির 10 তারিখ, পূর্ণ স্নান আছে 14 তারিখ, মানে বুধবার, বৃহস্পতিবার কি শুক্রবার পর্যন্ত কিন্তু মেলা থাকবে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, একবার এসে ঘুরে যেতে পারেন। তো আমরা কালকেই চলে যাব, কালকে সকালবেলা, কারণ ছুটি নেই, কি করা যাবে। যেটুকু মেলার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, সেটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আরো অনেক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি। এখানে রয়েছে খাদ্য ছায়ার স্টল, আর খাদ্য ছায়ার স্টল থেকে আমরা বসে গেছি খেতে। তো এখানে অর্ডার করেছি দুটো কাঠি কাবাব, কাঠি কাবাবগুলো 70 রুপিস করে নিচ্ছে, আর কফি। খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিরকম এক্সপিরিয়েন্স। আর খুব সুন্দর করে সাজিয়েছে, দেখুন চারিদিকটা দুর্দান্ত ভাবে সাজানো, সুন্দর একটা ক্যাফেটেরিয়া মতো তৈরি করেছে। তো খেয়ে আপনাদের সাথে রিভিউ করছি। এই যে এসে গেছে কাঠি কাবাব, উপরে একটা কোটিং রয়েছে, আর ভেতরে এই যে চিকেন, এখানে সস দিয়েছে, সসে ডিপ করে খেয়ে দেখি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন সাগর কটেজ, এই সাগর কটেজেও কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। এটা পঞ্চায়েত সমিতির একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট আমি এখানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা বুক করতে পারেন, বা ওখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, পেয়ে গিয়ে ওখানে বুক করতে পারেন। এখানে অনলাইন অফলাইন সব ধরনের ক্যাটাগরির রুম ভাগ করা আছে, সেইভাবে আপনারা এখান থেকে কিন্তু রুম বুক করে নিতে পারেন। লোকেশনটা খুব সুন্দর, লোকেশনটা দুর্দান্ত। এখান থেকে কপিলমুনি মন্দিরও দেখা যাচ্ছে পাশ দিয়ে, একদম যে সাগরের ঠিক উল্টো দিকে, মানে সাগরের যে রাস্তাটা, এইদিকে সাগর, এই সাইডে গেলে সাগর, এই সাইডে কপিলমুনি রাস্তা। খুব সুন্দর জায়গা। এখানে আমি একবার ছিলাম অনেকদিন আগে, 2015 সালে যখন এসেছিলাম, তখন এগুলো এত ডেভেলপড হয়নি। এখন দেখছি অনেক সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। এখানে আমরা ট্রাই করেছিলাম, কিন্তু এখানে ঘর পাইনি। এখানে 1500 টাকায় আপনি এসি রুম পেয়ে যাবেন, খুব সুন্দর রুম পেয়ে যাবেন এই মেলার মরশুমেও। তো এখানে ট্রাই করে দেখতে পারেন, নম্বর আমি দিয়ে দিচ্ছি, নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। আপনার ফুড কোর্টটা একদম ওর পাশেই রয়েছে, ফুড কোর্ট যেখান থেকে আমরা খেলাম। ওখানে মিষ্টির দোকান, আপনি রুটি, তারপরে ভাত সব পেয়ে যাবেন। আর এইদিকে গার্মেন্টস এর কিছু কালেকশন নিয়ে একটা স্টল হয়েছে। এখন রাত 9টা বাজতে যায়, আর আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে। মোটামুটি আজকের মতো মেলা ঘোরাঘুরি শেষ, মেলা বন্ধর দিকে। খুব বেশি ভিড় হয়নি, কারণ কালকে থেকে হয়তো শুরু হবে। তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, আর এইদিকে এরকম ব্যারিকেড করে দেওয়া আছে কালকের থেকে। আজকে দর্শন করে নিয়েছি, কারণ কালকে ঢুকতে পারবো কি পারবো না জানি না, তো কালকে দেখা যাবে। সুতরাং আজকে মন্দির যেটুকু দেখার দেখে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের কাছে। তো চলুন গিয়ে রাত্রির খাবার দাবার খেয়ে আজকে একটা লম্বা টেনে ঘুম দিয়ে দেখুন নাগা সাধুদের সব আখড়াগুলো ঠিক মন্দিরের পাশ দিয়ে দিয়ে এইগুলো সব রয়েছে। আগে যেরকম কথাই ছিল যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এখন কিন্তু যেরকম যাতায়াতের ব্যবস্থা করেছে আর যেরকম সুযোগ সুবিধা এখানে,
স্বাচ্ছন্দ্যে কিন্তু আসতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আসার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা আমরা যে রাস্তায় এলাম কাকদ্বীপ হয়ে, আর একটা আছে নামখানা দিয়ে। নামখানা দিয়ে ছোট ছোট লঞ্চ গুলো কিন্তু চলছে, যেগুলো সুন্দরবন বেড়াতে গেলে আপনারা যে লঞ্চে করে যান ওই রকম লঞ্চ চলছে, এবং সেটাও সারা দিন। আপনারা গঙ্গাসাগর বলে একটা অ্যাপ আছে প্লে স্টোরে, ওই অ্যাপটা ডাউনলোড করে নিলে ওখানে কিন্তু আপনারা সমস্ত আপডেট নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। ওই অ্যাপ স্টোরে যে অ্যাপটা রয়েছে ওটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর ওইটা একবার ডাউনলোড করে নেবেন যদি এখানে আসতে চান। এই কদিনের মধ্যে অবশ্যই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে কিরকম ভিড় না ভিড়, ভিড় কিন্তু এখন খুব বেশি নেই, মোটামুটি ফাঁকাই বলতে পারেন। তবে এখনো মেলা আজকে সবে শুরু হয়েছে, তবে আমার মনে হয় না খুব বেশি ভিড় হবে। তো রাত্রির বেলার খাবার আমরা নিয়ে নিয়েছি, রাত্রিবেলা খাবার আমরা রুমেই নিয়ে নিয়েছি। মেলা থেকে টুকটাক তো খেয়ে পেট ভর্তি হয়ে আছে, তো বিশেষ কিছু না, রুটি নিয়েছি আর চিকেন নিয়েছি। চিকেনটা বেশ ভালো করেছে, বেশ রুটি দিয়ে খেয়ে দেখলাম বেশ সুন্দর ঘরোয়া টাইপের তৈরি করেছে। তবে মেলার মধ্যেও যে খাদ্য স্টল রয়েছে ওখান থেকেও তো খেলাম, আমার কিন্তু এই হোটেলের খাবারটাই বেশি ভালো লাগছে, কারণ নুন ঝাল সব ঠিকঠাক। ওখানের খাবারের পরিচ্ছন্নতা হয়তো ঠিক আছে, কিন্তু কোয়ালিটি একদমই ভালো লাগেনি। চিকেন যে আইটেমটা আমরা খেলাম কাঠি কাবাব, একদমই ভালো করেনি, কেমন একটা টেস্টলেস টাইপের। তো এই হোটেলটা কিন্তু আপনারা অফ সিজনে যখন আসবেন আপনারা কিন্তু অ্যাভেল করতে পারেন, যথেষ্ট ভালো খাবার দাবারের কোয়ালিটিও খুব সুন্দর এবং রিজনেবল প্রাইস। তাহলে আজকে রাত্রিরে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা হেঁটে চলেছি এই ঘাটের যে বিচটা রয়েছে সেই বিচের ওপর দিয়ে। এখন জল অনেকটা দূরে, আর স্নান এই সামনের যে ঘাটটা রয়েছে ওখানে প্রচুর ভিড় রয়েছে, ওখানেই সব লোকজন স্নান করছে। বহুকাল ধরে মানুষ কিসের নেশায় বা কিসের টানে এই গঙ্গাসাগরে আসছে সেটা ঘুরে দেখাই আমাদের এই ট্যুরের মূল উদ্দেশ্য। সেজন্যই আমরা এখানে মূলত এসেছি। আগে ওয়েস্ট বেঙ্গলে থাকা সত্ত্বেও এই মেলায় এই বছর প্রথমবার আমরা এলাম। আমরা এর আগে কিন্তু মেলায় আসিনি। তো কালকে সন্ধ্যেবেলা আমরা সব ঘুরে দেখেছি, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কেমন লাগছে আমাদের এই ভিডিও, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো গঙ্গাসাগরে যারা আসতে চলেছেন তাদের জন্য বলি, আমরা কালকে ছিলাম একটা হোটেলে, তো হোটেল ভাড়া এখন অনেকটাই। অফ সিজনে যদি গঙ্গাসাগরে আসতে চান তাহলে কোথায় কোথায় আপনারা থাকবেন তার একটা ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা থাকতে পারেন সাগর কটেজ, যেটা খুবই কনভিনিয়েন্ট এবং একদম গঙ্গাসাগরের যে আপনার বিচটা রয়েছে এর একদম কাছে। এছাড়া রয়েছে WBTDCL এর একটা থাকার জায়গা, তাছাড়া রয়েছে আপনার ইউথ হোস্টেল। এছাড়াও আমি কয়েকটা গেস্ট হাউসের নামও এখানে দিয়ে দিলাম, তো সকলে এখান থেকে দেখে নিন পজ করে, আমি তার সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আর আসার আগে তখন আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন। আমরা যে গেস্ট হাউসে ছিলাম তার নামও এখানে আমি দিয়ে দিচ্ছি। আর মোটামুটি এখানে আপনারা 800 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু নর্মাল টাইমে রুম নিতে পারেন। আর এখন মেলার জন্য কিন্তু বেশ ভালো ব্যবস্থা করা হয়েছে, এবং এই ব্যবস্থার জন্য এখানে প্রচুর টেন্ট তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে আপনার বিভিন্ন আশ্রম রয়েছে, সেই আশ্রমে কিন্তু আপনারা থাকতে পারেন। থাকার মধ্যে একটা ভালো জায়গা হলো ভারত সেবাশ্রম সংঘ, সেখানে কিন্তু আপনার এসে বুকিং করতে হয়, স্পট বুকিং হয়, কোনো রকম অনলাইন বা অফলাইন বুকিং সেরকম ভাবে হয় না, স্পটে এসে বুক করতে হয়, ফোন করেও বুক করা যায় না। এছাড়া রামকৃষ্ণ মিশন রয়েছে, যেখানে আপনারা মেল করে আপনারা কিন্তু বুক করতে পারেন। তো গঙ্গাসাগর আসার জন্য দুটো রুট আগেই বলেছি, একটা কচুবেড়িয়া অর্থাৎ কাকদ্বীপ থেকে আপনারা নেমে সেখান থেকে আসতে পারেন
আর একটা রয়েছে নামখানা থেকে। এখন কিন্তু সারা দিন কিন্তু ভেসেল চলছে, নামখানা থেকে বিকেল 4টে পর্যন্ত আপনারা ভেসেল পাবেন। আর কাকদ্বীপ থেকে সারা দিনই চলছে, সেটা আপনারা সকালেই আসুন বিকেলেই আসুন। এবার আমরা চলেছি স্নানের ঘাটের দিকে। স্নানের ঘাটে কেমন ভিড় সেটাও আপনাদের দেখায়। রাত্রে এই দিকটা এসছিলাম, কিন্তু তখন তো এখানে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। এখন দিনের আলোয় আপনাদের সাথে শেয়ার করে নিই যে কিরকম ভিড় আছে এখন। এই যে সামনে এই দিকে হচ্ছে স্নানের ঘাট। মূল জায়গাটা থেকে অনেকখানি হেঁটে আসতে হবে। পিলমুনি আশ্রম থেকে এই দিকটা বেশ কিছুটা সময় লাগলো, মানে কিছুটা হেঁটে এসে তারপরে আপনার এখানটায় আপনারা পৌঁছাতে পারবেন। মোটামুটি 1-1.5 কিলোমিটার তো হবেই। দেখুন হোগলা পাতা দিয়ে সব টেন্ট করা হয়েছে, এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে, যেমন যারা এখানে ডিউটি করছে তাদের থাকার জন্য, প্লাস মেডিকেল ক্যাম্প, এছাড়াও কিছু এমনি ক্যাম্পও রয়েছে। ঘাটের দিক দিয়ে এলাম, এখন সোজা চলেছি সামনে একদম সোজা আমাদের কপিলমুনি মন্দির। এখান দিয়ে সোজা যাব কপিলমুনি মন্দির থেকে, তারপরে বাঁ দিক দিয়ে আমরা যখন বেরোবো, বাঁ দিক দিয়ে গেলে আমরা চলে যাব টোটো বা অটো স্ট্যান্ড। ওই অটো স্ট্যান্ড ধরে আমরা বেনুবনে যাব, বেনুবন দিয়ে আমরা নামখানা হয়ে আজকে ফিরবো। মন্দিরের ঠিক বাঁ পাশে রয়েছে মেলা প্রাঙ্গণ, ওখান দিয়ে পুরো মেলার মধ্যে দিয়ে আমরা এলাম। দেখুন মেলায় কি কি বিক্রি হচ্ছে, সব কটা জিনিস পাওয়া যাচ্ছে, মানে হাঁড়ি কুড়ি থেকে শুরু করে আপনার জামা কাপড়, মুদিখানার দ্রব্য, সব কিছু এখানে বিক্রি হচ্ছে। এদিকে মন্দিরের ঠিক বাঁ পাশে এই মেলার গেট রয়েছে, মেলার মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। দুপাশে দোকান দেখুন, মেন রাস্তা এটা। এই রাস্তা সোজা গেলে আমাদের টোটো স্ট্যান্ড, যেখানে নামিয়ে দিয়েছিল আমাদের টোটো কালকে, ম্যাজিক গাড়ি যেখানে কালকে নামিয়ে দিয়েছিল, ওখানে যাব। তো অ্যাট লাস্ট আমরা বেনুবন দিয়েই যাচ্ছি। বেনুবনের একটা ম্যাজিক গাড়ি পেলাম, বাস স্ট্যান্ডের পাশেই যে ম্যাজিক গাড়ির জায়গাগুলো রয়েছে, ওখান থেকে ম্যাজিক গাড়ি নিয়ে নিলাম, কারণ যে বাসে বসেছিলাম ওই বাস অনেকটা দেরিতে ছাড়ছে, পুরো ভর্তি হবে তারপরে ছাড়বে। আমরা বেনুবন দিয়ে নামখানা হয়ে একদম চলে যাব। তো সেই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আলটিমেটলি আমরা বেনুবন দিয়ে যাচ্ছি এবং সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই ভালো লাগছে। চলুন ওখান দিয়ে যাই, ওখানে গিয়ে আবার লঞ্চের টিকিট কত করে সেটাও দেখতে হবে, দেখে পার হবো। তো অবশেষে আমরা এই 8 ঘন্টা মতো জার্নি হলো। তো অবশেষে 8 ঘন্টার জার্নি শেষে আমরা চলে এসেছি বেনুবন ফেরিঘাটে। এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বেনুবন ফেরিঘাটে। এখান থেকে বলছে নর্মাল টাইমে এখানে ভাড়া থাকে 40 টাকা, এখন বোধহয় ডবল হতে পারে। দেখি কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। শুনলাম একজন বললো 85 টাকা করে বোধহয় নিচ্ছে, দেখি যেটা হবে আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে ওই 100-150 মিটার হেঁটে গিয়ে আমাদের লঞ্চ ঘাটে পৌঁছাতে হবে। মন্দিরের কাছ থেকে কিন্তু আপনারা কিছুই পাবেন না, ওখান থেকে না পাবেন কচুবেড়িয়া আসার, না পাবেন বেনুবন আসার। সব আসতে গেলে আপনাকে বাস স্ট্যান্ড যেটা করা হয়েছে ওখানে চলে আসবেন, ওইখান থেকে সব কিছু ব্যবস্থা রয়েছে, সে ছোট গাড়ি আর বাস দুটোরই ব্যবস্থা রয়েছে। দুটোর মাধ্যমে কচুবেড়িয়ায় যেতে চাইলে কচুবেড়িয়া, নামখানা যেতে চাইলে এই বেনুবন ঘাটে আপনাকে আসতে হবে। ব্যবস্থাপনা মোটামুটি ঠিকই আছে। আপনাদের যা ডাউট থাকবে আপনারা না যারা কর্মরত পুলিশ আছে ওনাদের সাথে কথা বলে নেবেন। ঠিক কথা এটা, হেল্পফুল, কারণ প্রত্যেকটা জায়গায় প্রচুর পুলিশ দিয়েছে, প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও অনেকে রয়েছে বা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে। এদের কাছে কিন্তু জিজ্ঞাসা করে নিলে এরা একদম সঠিক ইনফরমেশন দিয়ে বুঝিয়ে দেবে। যেমন আমাদের সমস্যা হচ্ছিল, আমরা বাসে বসেছিলাম, বাস কখন ভর্তি হবে ছাড়ছিল না, আর তার আগে আমরা খুঁজলাম বেনুবন আসার, কিন্তু সেটাও পাচ্ছিলাম না। তারপরে ওনাদের কাছে বলতে ওনারা আমাদের দেখিয়ে দিল যে ওখান থেকে ম্যাজিক গাড়িগুলো চলছে, এবং সেই ম্যাজিক গাড়িতে আমরা এলাম।
50 টাকা করে ভাড়া নিল। চেমাগুড়ি বা বেনুবন ফেরিঘাট থেকে দূরত্ব কিন্তু খুবই কম, মোটামুটি 10 কিলোমিটার 12 কিলোমিটার মতো দূরত্ব। তো এখান দিয়ে কিন্তু অনায়াসে আসতে পারেন। এখানে ভিড় অনেক কম, মানে হাফের থেকেও কম। এই যে চলে এসেছি আমরা, ঘোষণা করছে মাইকে। এই হচ্ছে ভেতরের অবস্থা। তো এখন এখান দিয়ে আমাদের যেতে হবে, আর ভেতরে পুরো ভিড় ভর্তি হয়ে গেছে। প্রচন্ড আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না। তো এইভাবে 1 ঘন্টা মতো লাগবে। তো আমরা যাই, চলুন। একেবারে শেষ মুহূর্তে এসে আমরা উঠলাম লঞ্চে। বেনুবন থেকে নামখানা যেতে সময় লাগবে 1 ঘন্টা। এই যে লঞ্চগুলি দেখছেন, এই লঞ্চগুলি কিন্তু আকারে একটু ছোট, 100 জন যাত্রী নিয়ে এরা যেতে পারে। ভেতরের প্রায় পুরো অংশই যাত্রীতে ভর্তি হয়ে গেছে। এই একটা জায়গা কোনো রকম দখল করে আমরা বসে পড়লাম। চারপাশটা বেশ আবদ্ধ হওয়ায় এখানে কিন্তু দৃশ্যপট আগের ভেসেলের মতো অতটা উন্মুক্ত নয়। তবে জানলা দিয়ে উঁকি মারলে চোখে পড়বে দিগন্ত জোড়া বিস্তৃত জলরাশি, যার বুক চিরে হেলে দুলে এগিয়ে চলেছে আমাদের এই ছোট্ট লঞ্চটি। কিছু দূর এগোনোর পর আবার দেখা মিলল সেই সিগালের। ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে সিগালের দল। জলের উপর দিয়ে লঞ্চের সঙ্গে তাল মিলিয়ে ওদের উড়ে চলা যেন পুরো যাত্রাটাকে আরো জীবন্ত করে তুলেছে। ওই যে দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে, ওটাই মৌসুমী দ্বীপ। কয়েকদিন আগে আমরা এখানে ঘুরে গেছিলাম। তবে আপনাদের এই বিষয়ে জানিয়ে রাখি, মৌসুমী দ্বীপের সম্পূর্ণ ভ্রমণের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে। যারা এখনো দেখেননি তারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা খুঁজে পেয়ে যাবেন মৌসুমী বেড়ানোর এই ভিডিওটি। এবার আমরা অনেকটাই কাছাকাছি। আমাদের লঞ্চটা ধীরে ধীরে বাঁক নিচ্ছে আর প্রবেশ করছে সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর দিকে। এই মুহূর্তে আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছি। দৃশ্যটা সত্যিই অসাধারণ না? নদী, আকাশ আর চলমান লঞ্চ মিলিয়ে এক অনন্য যাত্রা। তো অবশেষে 1 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম নামখানা জেটি ঘাট, নারায়ণপুর ফেরিঘাট। এখানে এসে পৌঁছালাম। এখন লঞ্চ দাঁড়িয়েছে, আমরা এবার নামবো, নেমে নামখানা স্টেশন পৌঁছালাম নারায়ণপুর ফেরিঘাট। এবার এখান থেকে টোটো নিয়ে চলে যেতে হবে নামখানা। এইখানে কিন্তু গঙ্গাসাগরের থেকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ এদিকেই রয়েছে। এই ব্রিজ পার হয়ে আমরা চলে গিয়েছিলাম মৌসুমী আইল্যান্ড, বকখালি, মৌসুমী সব যেতে ব্রিজ পার হতে হয়। তো আমরা এখান থেকে টোটোতে বসে পড়েছি। তো টোটোতে করে চলেছি নামখানা স্টেশন। এখান থেকে বিকেল 3টেই আমাদের ট্রেন রয়েছে, তো সুতরাং ট্রেন ধরে চলে যাব। এখন বাজে 1:10-15 মতো। তো আমরা ট্রেনে করে যাচ্ছি। 3টের সময় ট্রেন রয়েছে। 3টে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব শিয়ালদা। এখান থেকে টোটোর ভাড়া পড়ছে 20 টাকা করে পার হেড। ঘাটের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন, আরামসে এখান থেকে আপনারা যেতে পারবেন। চলে এলাম নামখানা স্টেশনে, আর এখানেই আজকে আমাদের যাত্রা শেষ হলো। এবার এখান থেকে ট্রেন ধরে চলে যাব আমাদের গন্তব্যে। তাহলে কেমন লাগলো আমাদের এই ছোট্ট জার্নির গল্প জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন নিজের পছন্দের মানুষদের সাথে, আর ভাগ করে নেবেন, আর একটা লাইক করে দেবেন। আজকের গল্প এইটুকুনি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোখানে। ততদিনের জন্য টাটা।